ধরে আপনি শেখ হাসিনার দালালের আপনি রাষ্ট্রপতি রাখলেন, এখন 5 মাস পর তাকে পদত্যাগ করার সুযোগ দিলেন কেন? কি জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা? আপনারা তো জুলাই স্পিরিটই ধারণ করেন না। কারণটা হচ্ছে মাথার উপর আওয়ামী লীগ, আর আপনি জুলাই বাস্তবায়ন করবেন। দেশের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে গিয়ে আপনি দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এখানকার জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী তার সাথে কমিউনিকেশন করলো। আমার দাবি থাকবে ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত। কোনো জাতি যদি তার মেধাবীদেরকে আফলিপ না করে, সম্মান না দেয়, তাহলে সে জাতি কখনো বড় হয় না। আমরা এফআর খান, ফজলুর রহমান খান, রাইট, যারা স্কাই স্ক্রাপার্স, উপরে উচ্চ বিল্ডিং বানানোর ক্ষেত্রে ওনাকে ফাদার বলা হয়, ফাদার অফ উচ্চ বিল্ডিংয়ের নকশায় সারা পৃথিবীতে, সেই সিয়াস টাওয়ার বানিয়েছে। এইরকম ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের বাংলাদেশেরই সন্তান। সুতরাং আমরা যদি আমাদের মেধাগুলোকে নার্চার করতে পারি, আমরা মনে করি, আমরা যেটা বলি যে বেঙ্গল ডেল্টা, এই অঞ্চলের মানুষ পৃথিবীকে আগামী দিন নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম ছিল ফোটানা মেধা, রাইট। রাষ্ট্রটা হওয়ার কথা ছিল, যে সরকারে আসুক, মেধাভিত্তিক হওয়ার কথা ছিল। খুবই দুঃখজনক এখনো কোটা ভিত্তিক হচ্ছে। কি কোটা ভিত্তিক জানেন? দলীয় কোটা ভিত্তিক। এখন বিএনপি দলীয় কোটা ভিত্তিক বাংলাদেশ চলতেছে। আপনারা এক্সিএর নিয়োগ হবে, মেধা দেখবে না, যোগ্যতা দেখবে না। হ্যাঁ, ফেসিস্টদের ব্যাপারে সবাই একমত। অন্য যারা সাধারণ আছেন, অন্য দলে যারা ফেসিস্ট বিরোধী আছেন, তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এক দলীয়। আরেকটা কথা বলতে চাই, রাষ্ট্রের প্রতিষ্ঠান কি কোনো দলীয় শাখা নাকি? আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় শাখা রূপান্তর করা হচ্ছে মনে হচ্ছে। এবং আমরা এমনও শুনতে পাই যে মন্ত্রী মিনিস্টার থেকে নাকি বলে দেয়া হয় এক্সিএনদেরকে, প্রকৌশলীদেরকে, আপনারা স্থানীয় বিএনপির নেতা কর্মীদের পরামর্শ অনুযায়ী চলবে। যদি বলতো যে জনপ্রতিনিধি, তাও একটা কথা ছিল, কারণ জনপ্রতিনিধির সাথে সবার সম্পর্ক থাকে। দলীয় কি, এটা কি দলীয় নেতাকর্মী? তাহলে আপনার তো কোনো জনপ্রতিনিধির দরকার নাই। আপনার সারা দেশের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে বসায় দেন, বলে এইটাই বাংলাদেশের সরকার, এইটাই সব কিছু। খুবই দুঃখজনক। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষাটা ছিল মেধাভিত্তিক একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সবার মূল্যায়ন হবে। আর একটা বিষয় বলি আমি খুব সংক্ষেপে, সেটা হলো আমরা আসলে জুলাই অভ্যুত্থান থেকে কি চেয়েছি? সংস্কার। কিসের সংস্কার? যে আমাদের একটা একনায়কতন্ত্র হয়েছে, কিসের মাধ্যমে? সংবিধানে কিছু স্পেসিফিক বিষয় আছে, যে বিষয়গুলো পরিবর্তন না করলে যে কেউ কি হইতে পারে, হাসিনা হয়ে যেতে পারে। এর মধ্যে একটা কি, তার সব পাওয়ার কনসলিডেট হয়। এই জন্য বলছি যে মেয়াদ যেন 10 বছরের বেশি না হয়। এরপরে কি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে, স্বতন্ত্রভাবে চলে। বিচার বিভাগ বলেন, যেগুলো দুর্নীতি দমন কমিশন আছে, স্পেসিফিক বিষয়গুলোর কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ, গণভোট, সংস্কার মিক্স করে মানুষ বুঝে ফেলতেছে কি কাহিনী বেশি কিছু না। 10টা মেজর বিষয় যেটার মাধ্যমে বাংলাদেশ একনায়কতন্ত্র হয়েছিল, সেগুলোকে জাস্ট রিফর্ম করে দিতে চায়। এইটার জন্যই আমরা এনসিপি নয়, সাধারণ বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করি। আমাদের ফেসিবাদ বিরোধী সব দল আমরা একমত যে কোনো উচ্ছিষ্ট রাখবো না। 5 মাস ধরে আপনি শেখ হাসিনার দালালের আপনি রাষ্ট্রপতি রাখলেন, এখন 5 মাস পর তাকে পদত্যাগ করার সুযোগ দিলেন কেন? পদত্যাগ মানে তো সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে চলে গেল। তাকে তো ইমপিচ করা দরকার ছিল। কি জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা? আপনারা তো জুলাই স্পিরিটই ধারণ করেন না। কারণটা হচ্ছে মাথার উপর আওয়ামী লীগ, আর আপনি জুলাই বাস্তবায়ন করবেন। এই ধরনের জুলাই মানুষের সাথে মশকরা। সুতরাং বিএনপি জুলাই আসলে লোক দেখানো জুলাই, ব্যবসায়ী জুলাই আমরা মনে করবো তাদেরকে আমরা। এবং আমার দাবি থাকবে, যে লোকটা এই সরকারের অভ্যুত্থানের পরে সরকারেরও, ডেমোক্রেটিক সরকারের দাবি করা সরকারেরও প্রেসিডেন্ট থাকলো 5 মাস, চিকিৎসা নিতে গেল সরকারি টাকায়, সেখানে গিয়ে বাংলাদেশের মানুষ হত্যাকারী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, আমরা রিপোর্ট পাইছি না? তো দেশের জন্য তো কনসার্নিং। দেশের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে গিয়ে আপনি দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এখানকার জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী
তার সাথে কমিউনিকেশন করলো, আমার দাবি থাকবে ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। এর আগে ওনার দুর্নীতি ছিল, ব্যাংকিং খাতে যখন ছিল, দুদকে যখন ছিল, এগুলা ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণটা কি, বাংলাদেশের সবাইকে আইনের আওতায় আনা উচিত। আমরা আর কোনো ধরনের ব্যক্তিকে আইন বহির্ভূত দেখতে চাই না। এটাই থেকে এই দাবিগুলো রেখেই আমি মনে করি আমার কথা শেষ করতে চাই। যারা শহীদ হয়েছে ইঞ্জিনিয়ার, তাদেরকে স্মরণ করতেছি এবং তাদের যে আকাঙ্ক্ষা আমরা যারা আছি তরুণরা যেন বাস্তবায়ন করতে পারি। আমাদের অনেক ভুল থাকতে পারে, আমরা যেন ভুল সংশোধন হতে পারে। আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে সাজেশন করেন। কারণটা হচ্ছে এই ভুল দিয়েই আমরা শিখে বড় হতে চাই, বাট এই ভুল নিয়ে পচা রাজনীতিতে থাকতে চাই না আমরা। এইটার আকাঙ্ক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং জুলাই আমাদের জন্য কোনো দলের নয়, জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই হচ্ছে আমাদের দায়। এই দায়টা হচ্ছে আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন শুধু হাত বোতল না, এই পরিবর্তন হচ্ছে সিস্টেমের পরিবর্তন। আসুন আমরা সবাই মিলে যে যে দল করেন এই সিস্টেমকে পরিবর্তন করে একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জুলাইকে কিন্তু আজকে ভারতের তরুণরা কিন্তু তারা অনুসরণ করছে। আজকে ভারতের মুভমেন্টকে যদি আপনারা খেয়াল করেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাদের আন্দোলনকে পরিচালনা করেছি, আজকে ভারতের তরুণরা তারা A to Z সকল ক্ষেত্রে তারা আমাদেরকেই ফলো করছে। তার মানে আমাদের বাংলাদেশের তরুণরা অন্য যে কোনো দেশের তরুণদের থেকে তারা রাষ্ট্রচিন্তা অনেক বেশি এগিয়ে। তাই আমরা চাই যে এই যে বাংলাদেশের তরুণদের যে বিশাল বড় একটা সম্ভাবনার জায়গা আছে, এই সম্ভাবনার জায়গা যেন বর্তমান সরকার যেন কাজে লাগায়। আমরা ভেবেছিলাম যে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে, তখন সরকার ক্ষমতায় এসে তরুণদেরকে নিয়ে তার যে রোডম্যাপ, সেই রোডম্যাপকে তারা বাস্তবায়ন করবে। তারা শুরুতে অনেক কিছু বলেছে, এই করবে সেই করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে এই তরুণদেরকে নিয়ে কাজ করার কোনো ধরনের সদিচ্ছা এখন পর্যন্ত গত 6 মাস আমরা দেখতে পাচ্ছি না। তার মানে ওই আগে যে একটা পলিসি ছিল যে তরুণদেরকে আমি নির্বাচনের আগে বলবো তোমাদেরকে কর্মসংস্থান দিব, তোমাদেরকে প্রযুক্তি খাতে তোমাদেরকে অনেক বেশি ডেভেলপ করব, অনেক কিছু করব, কিন্তু ক্ষমতায় আসার পরে কিন্তু তারা আবার সেই আগের পলিসির মধ্যেই ফিরে গেছে। শেখ হাসিনা আগে যে পলিসি নিয়ে দেশ পরিচালনা করতো, এই বর্তমান সরকার সেই পলিসি থেকে কিন্তু বের হচ্ছে না। তারা সেই আগের পলিসিটাকেই তারা ফলো করছে। যেই পলিসি থেকে বের হওয়ার জন্য সারা বিশ্বের মধ্যে একটা আন্দোলন চলছে। ভারতের মধ্যে যে একটা বেকারদের যে একটা আন্দোলন চলছে, আপনারা জানেন যে ভারতের প্রধান বিচারপতি তরুণদেরকে বলেছে তারা নাকি ককরোচ, বেকার, অলস তরুণ জনগোষ্ঠীদেরকে প্রধান বিচারপতি যখন বলল যে তারা একটা অলস জনগোষ্ঠী এবং তারা ককরোচ, তেলাপোকার মতো, তখনই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে। তার মানে যে তরুণদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই রাষ্ট্রের মধ্যে তাদেরকে শুধু চাকরি পাইতে হবে, তারা কোনো কিছু করতে পারে না, তাদেরকে দাবিয়ে রেখে যে রাষ্ট্র পরিচালনার একটা ক্যাডার বাহিনী, একটা মারকুটে বাহিনী যারা কিনা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে, এই ধরনের একটা অকার্যকর জনগোষ্ঠী হিসেবে পরিণত করার বা ব্যবহার করার কিন্তু এই যে প্র্যাকটিস, এটা কিন্তু সব যুগেই কিন্তু ছিল। এই প্র্যাকটিসটাকে এখন বর্তমান তরুণ সমাজ, পুরো বিশ্বের তরুণ সমাজ তারা প্রত্যাখ্যান করছে। এবং আমরা বিশ্বাস করি যে এই যে বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে যে পথ দেখিয়েছে, এই পথ শুধুমাত্র ভারত না, গোটা বিশ্ব একসঙ্গে ফলো করবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে আজকে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে পুরা বিশ্বের তরুণরা একসঙ্গে ফলো করবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে বর্তমান সরকার তারা যেভাবে তরুণদেরকে নিয়ে বর্তমানেও খামখেয়ালিপনা করছে, এই যে তরুণদেরকে নিয়ে অবহেলা, খামখেয়ালিপনা করা, এর পরিণতি কিন্তু খুব সাংঘাতিক। এবং এই সাংঘাতিক পরিণতি কিন্তু এই বিএনপি সরকারকেও ভোগ করতে হবে যদি তারা না বুঝে। কারণ বাংলাদেশের মধ্যে এখনও যে আগে লাইব্রেরিতে পড়াশোনা করতো, তার আগে তার যে ক্ষোভ, তার যে রাগ অভিমান ছিল, সে আগে বাড়িতে যেতে পারতো না। বাড়িতে গেলে তাকে জিজ্ঞেস করতো তোমার চাকরি আছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু তাকে এখনো করে। তার মানে তার কর্মসংস্থান তৈরি হয়নি। তার আগে দক্ষতাগত জায়গাতে যে একটা উন্নয়ন প্রয়োজন ছিল, আগে সেই ফ্যাসিলিটিস রাষ্ট্র থেকে দেওয়া হয় না, এখনো কিন্তু দেওয়া হচ্ছে না। তার মানে টোটাল সিস্টেমটা কিন্তু আগের মতোই আছে। তো টোটাল সিস্টেমটা যদি আগের মতো যদি থাকে, তার মানে সবচেয়ে সংক্ষুব্ধ জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের তরুণরা। এই তরুণদেরকে সংক্ষুব্ধ রেখে কখনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা যায় না। বর্তমান সরকার কিন্তু ঠিক একই পথে হাঁটছে যেভাবে আগের সরকার হেঁটেছে। তাই আমরা আজকের এই স্মরণ সভা থেকে বলবো যে আসলে যদি তরুণদের ভাগ্যের পরিবর্তন না করা হয়, তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। যদি আপনারা তরুণদেরকে ফ্যাসিলিটেট করেন, যদি তরুণদেরকে আপনারা উন্নয়নশীল দক্ষতা সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি করে দেন, তাহলে আমরা আপনাদেরকে একটা উন্নয়নশীল রাষ্ট্র উপহার দিব। কারণ আজকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, কালকে আমরা থাকবো।
আপনারা আজকে আছেন, কালকে এই দায়িত্ব এসে আমাদের ঘাড়ে পড়বে। আমরা যদি দক্ষতা সম্পন্ন যদি না হই, তাহলে তো এই রাষ্ট্র আমরা ভালোভাবে চালাইতে পারবো না। সুতরাং আমাদের গোটা জেনারেশনকে আপনারা সেই রকম একটা ট্রেন, একটা প্রশিক্ষণ সম্পন্ন, দক্ষতা সম্পন্ন জেনারেশন হিসাবে তৈরি হওয়ার সুযোগ আপনারা তৈরি করে দেন। তাই সরকারের প্রতি আমাদের এই উদারতা আহ্বান থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।